আজকে যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচন। আমি বসে রয়েছি উত্তরবঙ্গে। পশ্চিমবঙ্গে আমরা একটা বড় অগ্নি পরীক্ষার মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আপনিও কি তাই মনে করেন? আমাদের রাজ্যের ভাগ্য এখন আমাদেরই হাতে, কিন্তু আমাদের হাতে অপশন খুব কম। এমন একটা সময় যখন আপনাকে মাত্র দুটো পক্ষের মধ্যে একটা পক্ষকে চুজ করতে হবে, যখন আপনি বুঝতে পারছেন যে এই দুটো পক্ষেরই যে ভালো দিকগুলো রয়েছে তার থেকে অনেক বেটার অপশন প্রয়োজন, কিন্তু আপনার হাতে আর কোনো উপায় নেই। এবার দুটো দিকের বহু মাইনাস পয়েন্ট রয়েছে, আবার প্লাস পয়েন্টও রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোনো মানুষের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণও বটে। আমাদের অবস্থা এখন পশ্চিমবঙ্গের ঠিক সেই অবস্থায় এসে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের বহু মানুষই পরিবর্তন চান। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাট, চায়ের ঠেক, কলেজ, আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই বহু মানুষ পরিবর্তন চাইছেন। ইভেন আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন মানুষ ভোট দিচ্ছেন। কাকে ভোট দিচ্ছেন আপনারাই জানেন, কিন্তু একটা বড় ন্যারেটিভ কি জানেন? পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে পছন্দ করে না। অনেকেই বলছেন বিজেপি অবাঙালিদের দল, কিন্তু কংগ্রেস, সিপিএম, তৃণমূল বা অন্যান্য আরও রাজনৈতিক দল যারা দীর্ঘকাল পশ্চিমবঙ্গে রাজনীতি করছেন বা করে আসছেন, তারা সকলেই কি বাঙালিদের দল? না, তারাও সর্বভারতীয় পার্টি, কিন্তু একমাত্র বিজেপিই আছে যে সর্বভারতীয় দল হলেও বাঙালিদের দল নয়। এখন এই ন্যারেটিভটা সবচেয়ে বড় করে তোলার চেষ্টা করা হচ্ছে, আর এটা বাঙালিদের লড়াই, এখানে নন বেঙ্গলিদের আসতে দেওয়া যাবে না, অর্থাৎ বাংলা ভারতের অন্যান্য স্টেটের থেকে আলাদা। কি তাই তো? আচ্ছা, আপনি বলছেন না। আপনারা যদি বর্তমানে দেখেন যে তাহলে বিজেপি এখন ভারতের বহু রাজ্যে ক্ষমতায় রয়েছে। বিজেপি কি সেই সব অঞ্চলের পার্টি? না, বিজেপি একটা সর্বভারতীয় দল। বিজেপিকে গোবলয়ের দল বলে প্রচারও চলে, কিন্তু সত্যিই কি বিজেপি গোবলয়ের দল? বিজেপির উত্থানের পেছনে গোবলয়ের রাজনীতির কি খুব বড় প্রভাব রয়েছে? এই প্রশ্নগুলো ভালো করে খুঁটিয়ে দেখে আমাদের সিদ্ধান্ত নিতেই হবে। প্রথম প্রশ্ন হলো, গোবলয় বলতে আমরা কি বুঝি? গোবলয় বলতে বোঝায় সাধারণত বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড, এই রাজ্যগুলোকে গোবলয় বা হিন্দি বলয়ের অন্তর্গত ধরা হয়। দেখতে গেলে কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, এই সর্বভারতীয় যে দলগুলো, তার থেকেও কিন্তু বিজেপি এমন একটা দল যার মাথায় বা প্রতিষ্ঠাতা হিসাবে তারা যাকে শ্রদ্ধা করেন তিনি বাংলারই মানুষ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বাংলা সাংস্কৃতিক ঐতিহ্যের আশুতোষ মুখোপাধ্যায় এবং মুখার্জি বাড়ির বিরাট অবদান রয়েছে। উমাপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এরা বাঙালি সাংস্কৃতিক জগতে একটা বিরাট পরিচিত নাম। সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জনসংঘ, যা পরবর্তীকালে বিজেপিতে রূপান্তরিত হয়েছিল। এই জনসংঘের এই ঐতিহ্য বহন করেছে বলেই বিজেপির প্রতিষ্ঠার সময় নেতারা যেমন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, নানাজি দেশমুখ, দীনদয়াল উপাধ্যায়, তারা প্রত্যেকেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিজেদের আদর্শ বলে মনে করেছেন। এবং আপনি যদি ভারতের বিজেপির যে কোনো দলীয় কার্যালয়ে যান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বা ছবি দেখতে পাবেন। সেটা রাজস্থানী হোক বা দিল্লিতে তাদের কেন্দ্রীয় অফিসেই হোক। একজন বাঙালিকে তারা প্রথম থেকেই নিজেদের প্রতিষ্ঠাতা, নেতা এবং আদর্শ বলে মনে করেও কেন বাঙালির কাছে ব্রাত্য? কেন বাঙালি তাদের পছন্দ করে না? এখন সত্যিই কি বাঙালি তাদের পছন্দ করছে না, নাকি বিজেপি বিরোধী তারা বিজেপির ওপরে এই বাঙালি বিরোধী ট্যাগটা লাগিয়ে দিতে চাইছে? এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ভারতের যে রাজনৈতিক দলগুলোর কথা আমরা বলি, কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, বিজেপি, এই সর্বভারতীয় তিনটে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে খুব ভালোভাবে রয়েছে। বিজেপি একটা বৃহৎ সময় অবধি পশ্চিমবঙ্গে কিছু করতে পারেনি। 2014 সালে নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসবার সময় বিজেপির একটা অসাধারণ উত্থান হয়েছিল, এবং তারপর থেকেই একটু একটু করে বিজেপি এখানে সম্ভাবনাময় একটা রাজনৈতিক দল হয়ে ওঠে। এখন স্ট্যাটিস্টিক্সের হিসেব দেখতে গেলে বিজেপির ভোট ব্যাংক তুলনামূলক আগের থেকে তড়িৎ গতিতে বেড়েছে। কিভাবে হলো? এখন অনেকেই এর পেছনে অনেক কারণ দেখাবেন। তার মধ্যে অন্যতম একটা কারণ অবশ্যই মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের যে একটা বিপুল অঙ্কের বিরোধী ভোট, যেটা এতদিন বামেদের সাথে ছিল, তারা বামেদের রাজনীতিতে পিছিয়ে পড়া দেখে এখন সেখান থেকে শিফট হয়ে বিজেপিতে যোগ দেয়। আবার অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে প্রচুর ভোট রয়েছে, আর কিছু ট্রেডিশনাল বিজেপি ভোট, যেটা খুবই সামান্য তবুও তারা ছিল, তারা এখনও বিজেপিকে ভোট দেয়। ভারতের 28টা রাজ্যের মধ্যে বিজেপি এককভাবে এবং ভোটের মাধ্যমে একাধিক রাজ্যে ক্ষমতায় রয়েছে। বিজেপি এককভাবে ক্ষমতায় রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়,
অসম, উত্তরাখণ্ড, গোয়া, ত্রিপুরা, মণিপুর, অরুণাচল প্রদেশ এছাড়াও জোট সরকার হিসেবে মহারাষ্ট্র, বিহার, নাগাল্যান্ড, মেঘালয় এবং সিকিমে বিজেপির ক্ষমতার অংশীদার রয়েছে। অর্থাৎ এই লিস্ট থেকেই পরিষ্কার, হিন্দি বলয় বলতে যে রাজ্যগুলোকে বোঝানো হয় তার বাইরেও বিজেপি সরকার দীর্ঘদিন ধরে ভালোভাবেই ক্ষমতায় রয়েছে। যেমন আমরা আসামের কথা বলতে পারি, আমরা গোয়া, ত্রিপুরা, মণিপুর, মহারাষ্ট্র এইসব রাজ্যগুলোর কথা বলতে পারি। এছাড়াও নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরামের মতন জায়গাগুলো তো আছেই। এইসব জায়গাগুলোকে তো হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে কোনো তথ্য আমাদের কাছে নেই। যেমন ত্রিপুরায় কি সকলেই হিন্দি ভাষায় কথা বলতে শুরু করেছেন, বা ত্রিপুরায় কি বাংলা ভাষা বন্ধ করে দেওয়া হয়েছে? হিন্দি বলয়ের হিন্দি আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় বিজেপি, কিন্তু বিজেপি যাকে শীর্ষে বসিয়েছেন সেই নরেন্দ্র মোদী, তিনি কিন্তু হিন্দিভাষী মানুষ নন, তিনি গুজরাটের মানুষ, তিনি গুজরাটি। কিন্তু সেইভাবে তো গুজরাটের ভাষাকে মাথায় তুলে বসানো হয়নি। হঠাৎ করে তারা হিন্দি ভাষাকে মাথায় তুলে বসাচ্ছে বা হিন্দি ভাষাকে নিয়ে বাংলা ভাষাকে চাপা দেওয়া হচ্ছে, এরকম ন্যারেটিভ কেন তৈরি হলো সেটা কিন্তু ঠিক যুক্তি খাড়া হচ্ছে না। এবার দেখা যাক মাছ খাওয়া। আমরা কি মাছ খাবো না? খাবো না আমরা মাছ? এই প্রশ্নগিরি এখন বাংলার রাজনীতিতে নতুন বিতর্ক। আমরা মাছ খেতে আর পারবো না, বিজেপি এলে মাছ হবে বন্ধ, এইরকম একটা ন্যারেটিভ তৈরি হয়েছে। কিন্তু আসলে এটা কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা বুঝতে হবে। ত্রিপুরাতে বিজেপি সরকার বেশ অনেকদিন ধরেই ক্ষমতায় রয়েছে, কিন্তু ত্রিপুরায় এরকম কি কোনো অভিযোগ উঠে এসেছে যে সেখানকার বাঙালিরা মাছ খেতে পারছেন না? না, এরকম কোনো অভিযোগ সেখানে নেই। তাহলে হঠাৎ বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এসে মাছ খাওয়া বন্ধ করে দেবেন কেন? আচ্ছা, আসাম, সেখানেও কি মাছ খাওয়া বন্ধ হয়ে গিয়েছে? অ্যাসামিজ বা বাঙালিরা সেখানে মাছ খান না? তারাই উত্তর দিতে পারবেন। আমি তো কিছুদিন আগেই আসামে গিয়ে একেবারে দারুণ মাছ খেয়ে এসেছি। যেমন সারা ভারতে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার কি ভারতের মানুষকে নিরামিষ খেতে হবে বা নিরামিষ ভোজী দেশ বলে ঘোষণা করেছে বা তকমা দিয়েছে? না, এরকমও কোনো তকমা তো আমরা খুঁজে পাইনি। তাহলে বিজেপির নামে হঠাৎ করে এরকম একটা কথা উঠল কেন? তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন বিজেপি ক্ষমতায় এলে বাঙালিদের মাছ খেতে দেবে না। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন বাঙালি কখনো মাছ ছাড়া থাকতেই পারে না। এর মাঝেই নরেন্দ্র মোদী হলদিয়ায় প্রায় 5 মিনিট ধরে মাছকে কেন্দ্র করে প্রচার করেছেন। ফলে সাধারণ বাঙালির মনে প্রশ্ন উঠছে, সত্যিই কি বাঙালিরা আগের মতন মাছ খাচ্ছে? খাবারের মাছ না হলে অনেক বাঙালির ভাতই রোচে না। কিন্তু 2024 সালের কেন্দ্রীয় এক রিপোর্ট বলছে মাছ খাওয়ার দিক থেকে পশ্চিমবঙ্গ আর শীর্ষে নেই। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ প্রকাশিত তথ্য অনুযায়ী মাছ ভক্ষণে বাংলা প্রথম 3-এ জায়গা পায়নি। অন্য কয়েকটা রাজ্য বাংলাকে ছাপিয়ে এগিয়ে গিয়েছে। এতে আরেকটা ধারণাও ভেঙে গেছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমিষ খাওয়ার বাধা আছে। কারণ রিপোর্ট অনুযায়ী দেশের সবচেয়ে বেশি খাওয়া মাছ হয় ত্রিপুরাতে, দ্বিতীয় স্থানে রয়েছে মণিপুর এবং তৃতীয় স্থানে রয়েছে আসাম। পশ্চিমবঙ্গ রয়েছে 6ষ্ঠ স্থানে। মাছ খাওয়ার নিরিখে শীর্ষ রাজ্যগুলির তালিকা: ত্রিপুরা 99.35%, মণিপুর 99.25%, আসাম 99.10% এবং অরুণাচল প্রদেশ 99.05%, নাগাল্যান্ড 98.85%, ওয়েস্ট বেঙ্গল 98.60%, মেঘালয়ে 98.50%, কেরালাতে 97.35%, মিজোরামে 96.39% এবং গোয়াতে 95.45%। 2023 সালের আরেক কেন্দ্রীয় রিপোর্টে দেখা যায় মাথাপিছু মাছ খাওয়ার হিসেবে শীর্ষে ছিল লাক্ষাদ্বীপ। সেখানে বছরে মাথাপিছু গড়ে 105.6 কেজি মাছ খাওয়া হয়েছে। দ্বিতীয় স্থানে ছিল আন্দামান এবং নিকোবর আইল্যান্ড, 59 কেজি মাছ। তৃতীয় স্থানে ত্রিপুরা 25.45 কেজি। এবং দৈনিক মাছ খাওয়ার হিসেবে বাংলা কত নম্বরে? কেরালা হচ্ছে 53.5%, গোয়া হচ্ছে 36.2%, ওয়েস্ট বেঙ্গল 21.9%, মণিপুর 19.7%, আসাম 13.1%, ত্রিপুরা 11.5%। অন্যদিকে মাছ কম খাওয়ার রাজ্যগুলির মধ্যে পাঞ্জাব, রাজস্থান এবং হরিয়ানা রয়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বাঙালির মাছ প্রেম এখনও প্রবল হলেও দেশের সবচেয়ে মেছো রাজ্যের তকমা এখন আর আমাদের দখলে নেই। অন্য অনেক রাজ্যে মাছ খাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা এগিয়ে গিয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গে বেকারত্বের কথা বলছে। এখন বিরোধীদের অভিযোগ, পশ্চিমবঙ্গের তুলনায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রচুর বেকার এবং সেখানে বিজেপি বেকারত্ব দূর করতে পারেনি। সেখানে হাজার হাজার আনএমপ্লয়েড এবং পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালোই রয়েছে।
পশ্চিমবঙ্গে প্রচুর চাকরি, কেউ এখানে বেকার নেই, এরকমই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর কথা, মানে তৃণমূল বলছে। সত্যি কি পশ্চিমবঙ্গের এই অবস্থা, যেখানে কোনো বেকার নেই? আর বিজেপি শাসিত রাজ্যগুলো কেমন আছে? আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে দেখতে পাবো বাম শাসিত কেরালাতে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। সরকারি পরিসংখ্যান বলছে যুব সমাজের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব দেখা যাচ্ছে কেরালাতে, আর সবচেয়ে কম বেকারত্বের হার রয়েছে মধ্যপ্রদেশে। 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে যেখানে বেকারত্ব বেশি তার মধ্যে রয়েছে লাক্ষাদ্বীপ 36.2%, আন্দামান এবং নিকোবর আইল্যান্ড 33.6%, কেরালা 29.9%, নাগাল্যান্ড 27.4%, মণিপুর 22.9%, অরুণাচল প্রদেশ 20.9%, গোয়া রয়েছে 19.1%। আর যেখানে বেকারত্ব কম সেগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ 0.9%, গুজরাট 1.1%, ঝাড়খণ্ড 1.3%, দিল্লি 1.1%, ছত্তিশগড় 2.5%। বেকারত্বের পরেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো অর্থনৈতিক উন্নতির দিক থেকে কোন রাজ্যের অবস্থা কেমন। কারণ বিজেপির উপর এমন একটা অভিযোগ আসে, বিজেপি যে যে রাজ্যে রয়েছে সেখানেই নাকি ভাঁড়ে মা ভবানী, আর পশ্চিমবঙ্গ রীতিমতন অর্থনীতিতে ফুলে ফেপে উঠছে। সত্যি কি বিজেপি শাসিত রাজ্যগুলোর অর্থনীতি বিজেপির লাটে তুলে দিয়েছে? কিন্তু পরিসংখ্যান তো অন্য কথা বলছে। পরিসংখ্যান কি বলছে? 2025-26 সালের অর্থনৈতিক তথ্য অনুযায়ী মহারাষ্ট্র ভারতের বৃহত্তম অর্থনৈতিক, প্রায় 13.5% জিএসডিপি অবদান। এরপরে তামিলনাড়ু দ্বিতীয়, উত্তরপ্রদেশ তৃতীয়, কর্ণাটক চতুর্থ এবং গুজরাট পঞ্চম শীর্ষস্থানে রয়েছে। ভারতের যে 5টা রাজ্য অর্থনীতিতে এগিয়ে তার মধ্যে উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এই 3টে রাজ্যেই বিজেপি সরকার রয়েছে। অর্থাৎ বিজেপি ক্ষমতায় থাকা সমস্ত রাজ্যগুলোতে অর্থনৈতিক চূড়ান্ত 12টা বাজিয়েছে, এটা কিন্তু পরিসংখ্যান হিসেবে ঠিক দাঁড়ালো না। এবং পশ্চিমবঙ্গে অবাঙালিদের আধিপত্য হয়ে যাবে, সেটাও বিজেপির বিরুদ্ধে একটা বড় অভিযোগ। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে অবাঙালিদের হাতেই সবকিছু চলে যাবে। আচ্ছা, পশ্চিমবঙ্গে কি শুধুমাত্র অবাঙালি রয়েছে, নাকি অবাঙালিদের রাজ্যগুলোতেও বহু পরিমাণে বাঙালি রয়েছে? তার আগে বলে রাখি, কলকাতা শহরে অবাঙালির সংখ্যা কত? কলকাতা তো এখনো বিজেপির দখলেই নেই। দেখুন, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের বাইরে ভারতের অন্যান্য রাজ্য মিলিয়ে প্রায় 2 কোটির বেশি বাঙালি রয়েছে। আমি বলছি 2011 সালের জনগণনার কথা, তারপর তো আদমশুমারি হয়নি। তাহলে এখন আমাদের চারপাশে যেভাবে প্রতিটা পরিবারের একজন করে বাইরের রাজ্য থেকে চাকরি করার ধুম পড়ে গেছে, তাতে বোঝাই যায় 2011 সালের জনগণনার প্রায় 2 কোটিরও জনসংখ্যা এখন কি করে বেড়েছে। তার মানে পশ্চিমবঙ্গের ভেতরে শুধু অবাঙালিরা নয়, অবাঙালি রাজ্যগুলোতেও সব মিলিয়ে প্রায় 2 কোটি বাঙালি রয়েছে। তাহলে সেখান থেকে কি বাঙালিদের অবস্থান বৃদ্ধি নিয়ে কোনো অভিযোগ উঠছে? যে এই রাজ্যটা বাঙালিরা দখল করে নিতে পারে বা বাঙালি আধিপত্য বেশিও যেতে পারে? বা স্বাধীনতার পর থেকে কি এরকম কোনো অবস্থান কোনোদিনও হয়েছে যেখানে বলা হয়েছে বাঙালি আধিপত্য হবে? এর আগে স্বাধীনতার পর আমরা প্রায় 70 বছরের উপরে একসাথে রইলাম। হঠাৎ করে এখন কেন আমরা এটা মনে করতে শুরু করেছি যে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ আলাদা একটা অবস্থান? ভারতের অন্যান্য রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে এলে পশ্চিমবঙ্গের বাঙালির আধিপত্য ক্ষুণ্ণ, এরকম মনে করার সত্যি কি কোনো কারণ রয়েছে? যদি একটু খুঁটিয়ে দেখেন তাহলে দেখবেন ভারতে থেকে এরকম কথা বলার জন্য বাঙালি কিন্তু বিচ্ছিন্ন হতে শুরু করবে। আজকে পশ্চিমবঙ্গের বহু ছেলে মেয়ে তারা বাইরের রাজ্যগুলো থেকে কাজ করছে। সত্যিই যদি রাজনীতিকরণের জন্য পশ্চিমবঙ্গ থেকে অবাঙালিদের বের করে দেওয়া হয়, এরকম একটা অবস্থান নেওয়া হয়, তাহলে ভারত থেকে পশ্চিমবঙ্গ বিচ্ছিন্ন একটা দ্বীপপুঞ্জ হয়ে পড়বে না তো? এটা কিন্তু একটা আশঙ্কার বিষয়। এবার আসি বাংলা ভাষার ওপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার যে অভিযোগ প্রতিনিয়ত বিজেপির উপর করা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে। বাংলা ভাষাকে টিকে থাকবার জন্য হিন্দি ভাষার সঙ্গে কখনো কি লড়তে হয়েছে? বরাক উপত্যকার যে ভাষা আন্দোলন সেটা মূলত অসমিয়া এবং বাঙালি এই 2 জনগোষ্ঠীর মধ্যে হয়েছিল। আর পূর্ববঙ্গে মূলত পূর্ব পাকিস্তান তৎকালীন সময় তারা ধর্মীয় ভাষা হিসাবে ফার্সি উর্দুকে চাপাতে চেয়েছিল বাংলার উপর। সেখানে ফার্সি উর্দুর বিরুদ্ধে বাংলার অধিকারের জন্য পূর্ব পাকিস্তানের লোক বিদ্রোহ করে এবং পাকিস্তানি আর্মির হাতে হাজার হাজার মানুষ মারা যায়, সেই ঘটনা আমাদের জানা। আর ভারতে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সেই আন্দোলন হয়েছিল তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর বিরুদ্ধে দক্ষিণ ভারতের দ্রাবিড় জনগোষ্ঠীর মধ্যে। কিন্তু বাংলার থেকে এরকম অভিযোগ কি কখনো উঠেছে যে বাংলা ভাষার ওপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে?
না, অন্তত ইতিহাসে এরকম কোনো নজির নেই। তাহলে হঠাৎ আজকে বাংলা ভাষাকে কোণঠাসা করা হবে বা বিজেপি হিন্দি ভাষা সমর্থক, এই প্রশ্ন উঠছে কেন? ইতিহাসকে ঘিরে দেখলে ভারতের স্বাধীনতার পর হিন্দি ভাষার বিরুদ্ধে যে আন্দোলনগুলো হয়েছে সেই সময় বিজেপি কিন্তু ছিল না। কারা এই সময় হিন্দি ভাষা চাপাতে চেয়েছিল বলে সবাই অভিযোগ করেছিল? আসুন একবার দেখে নিই সেই ইতিহাস। স্বাধীনতার আগে ভারতীয় জাতীয় কংগ্রেস জনগণের ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু স্বাধীনতার পর দেশভাগের রক্তক্ষয়ী স্মৃতি, সাম্প্রদায়িক দাঙ্গা এবং জাতীয় ঐক্য রক্ষার জরুরি প্রয়োজনের কারণে জওহরলাল নেহরু সরকার প্রথম দিকে এই উদ্যোগ স্থগিত রাখতে চেয়েছিল। তবে জনমতের প্রবল চাপ এবং তেলুগুভাষী মানুষের দীর্ঘদিনের আন্দোলন পরিস্থিতি বদলে দেয়। বিশেষত পট্টি শ্রীরামুলুর আমরণ অনশন এবং তার মৃত্যুর পর দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। সেই আবেগ ও গণ আন্দোলনের মুখে 1953 সালে পৃথক আন্ধ্রা স্টেট গঠিত হয়েছিল। এই ঘটনার পরবর্তীকালে সমগ্র দেশে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের পথ খুলে দেয়। অবশেষে স্টেটস রেকগনিশন কমিশনের সুপারিশ অনুযায়ী 1956 সালে নতুনভাবে রাজ্যসীমা নির্ধারণ করা হয়, যা আধুনিক ভারতের রাজনৈতিক মানচিত্র গঠনে এবং ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকে। আর এর শেষে একটা কথা বলি, আমার শহরে বিশেষ করে বাংলা ভাষার প্রতি যে অনীহা দেখা যাচ্ছে তার অন্যতম নজির হচ্ছে বাংলা মিডিয়াম স্কুলগুলো থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করা। সেখানে তারা ভালো করে বাংলাও বলতে পারে না। বিজেপির বিরুদ্ধে আরেকটা বড় অভিযোগ কি? বিজেপি রাজ্যগুলোতে নাকি নারী নির্যাতন হচ্ছে। হাথরাসের ঘটনাকে বারবার তুলে আনা হচ্ছে, আর তার কারণ পশ্চিমবঙ্গে অভয়ার ঘটনা ঘটেছে। আরজি করের সেই অভয়ার ঘটনা, এছাড়া তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর থেকেই পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি সহ এরকম একাধিক ঘটনা ঘটে গেছে, যাদের কোনো সঠিক বিচার হয়নি। যখনই এই বিষয়গুলোকে তোলা হয় তখনই বিজেপির বিরুদ্ধেও এরকম একাধিক অভিযোগ তুলে বলা হয় বিজেপি এলে অবস্থা আরও খারাপ হবে। এখন নারী নিরাপত্তার নিরিখে সারা ভারতের অবস্থান কোন রাজ্যে কোথায় কীরকম, বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী নিরাপত্তা কতটা খারাপ বা কতটা ভালো সেটা একবার দেখে নিয়ে তারপর আমরা বিচার করতে পারি না কি? পশ্চিমবঙ্গে বিজেপি এলে সত্যিই কি নারী নিরাপত্তা খুব খারাপ দিকে যাবে? 2025 সালে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ রাজ্য হলো সিকিম। সিকিমে কোন দলের সরকার রয়েছে? বিজেপির পরিচালিত এনডিএ সরকার। সিকিম ক্রান্তিকারী মোর্চা নামের একটা আঞ্চলিক দল ও বিজেপির মিলিত জোট রয়েছে। 2025 সালের নারী রিপোর্ট অনুযায়ী ভারতের নারীদের জন্য সবচেয়ে নিরাপদ শহরগুলির মধ্যে হচ্ছে কোহিমা, মুম্বাই, ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনম অন্যতম। অন্যদিকে উত্তরপ্রদেশের নারী নির্যাতনের সংখ্যার বিচারে শীর্ষে থাকলেও সাম্প্রতিক সমীক্ষায় কলকাতা এবং দিল্লিকে সবচেয়ে অসুরক্ষিত শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। নারী নিরাপত্তার নিরিখে সেখানে এখনই কলকাতা এতটা পিছিয়ে রয়েছে, সেখানে আমরা কিভাবে বলতে পারি যে বিজেপি শাসিত রাজ্যগুলো নারী নিরাপত্তায় ভীষণ খারাপ? তাহলে এই অভিযোগটা কতটা যুক্তিযুক্ত সেটা আপনারাই বিচার করুন। এবার চলুন দেখে নিই বিজেপিকে বাঙালিরা ভোট দিতেই নাকি চায় না। সত্যি কি এটা যুক্তিসঙ্গত? বিজেপিকে কি বাঙালিরা সত্যি পছন্দ করে না? যদি বিজেপিকে বাঙালিরা পছন্দ না করে তাহলে বিজেপির ভোট বৃদ্ধির হার পশ্চিমবঙ্গে এতটা চমকপ্রদ হলো কিভাবে? দেখে অবাক হতে হয় বিজেপির ভোট বৃদ্ধির হার, কারণ এর আগে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করেছে এতটা সুইং করে নিজের ভোট বৃদ্ধি করতে কেউ পারেনি বিজেপি যেভাবে পেরেছে। পশ্চিমবঙ্গে গত এক দশকে বিজেপির উত্থান শুধু তাৎপর্যপূর্ণ নয়, এটা রাজ্যের রাজনীতির ভিত কাঁপিয়ে দিয়েছে। একসময় একচ্ছত্র সমীকরণ ভেঙে আজ বাংলা সরাসরি দ্বিমুখী মহারণের ময়দানে দাঁড়িয়ে। বিশেষ করে 2016 থেকে 2021 এই 5 বছরে বিজেপির ঝোড়ো উত্থান অনেক রাজনৈতিক দলের ঘুম কেড়ে নিয়েছিল। 2016 সালে বিজেপি মাত্র 10.16% ভোট পেয়ে 3টে আসনে সীমাবদ্ধ ছিল, কিন্তু মাত্র 5 বছরের ব্যবধানে 2021 বিধানসভা নির্বাচনে সেই ভোট লাফিয়ে উঠেছিল 37.97%, যা প্রায় 2.29 কোটি ভোটার, এবং বিজেপি 77টা আসন দখল করে। এই উত্থান স্পষ্ট বার্তা দেয় বাংলায় আর একতরফা খেলা চলবে না। 2019 লোকসভা ভোটে তৃণমূলের গড়ে প্রথম বড় ধাক্কা। 2019 লোকসভা নির্বাচনে বিজেপি 40.25% ভোট পেয়ে 18টা আসন জিতে রাজ্যের রাজনীতিতে ভূমিকম্প ঘটায়, এবং এই ফলাফল দেখিয়ে দেয় বাংলার মাটিতে বিজেপি আর প্রান্তিক শক্তি নয়, ক্ষমতার কেন্দ্রীয় দাবিদার। 2024 সালে ভোট শেয়ার কিছুটা কমে 29.1% হলেও বিজেপি এখনও বাংলার প্রধান বিরোধী শক্তি হিসাবেই অটল। 12টা আসন জিতে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন তারাই। 2026-এ খেলা ঘুরতে পারে মুহূর্তেই। সাম্প্রতিক জনসমীক্ষা এবং 2024-এর ফলাফল বলছে পশ্চিমবঙ্গে এখন সরাসরি তৃণমূল বনাম বিজেপি লড়াই চলছে। ভোটে সামান্য সুইং
কিছু শতাংশের হেরফের, আর তাতেই বহু আসনে ফল উল্টে যেতে পারে। কিন্তু আমরা গণৎকার নই, আমরা মানুষের মন পড়িনি, আমরা ভোট সমীক্ষাও করিনি, তাই এ বিষয়ে নিশ্চিতভাবে কিছুই বলতে পারবো না। 2026 নির্বাচনে বাংলার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে হাড্ডাহাড্ডি যুদ্ধ যেটা হতে চলেছে, এ বিষয়ে কোনো সংশয় নেই। কী কারণে ভোট বৃদ্ধি হলো তার জন্য অনেকেই অনেক যুক্তি দিয়েছে, যেগুলো আগেই আমরা বলেছি। কিন্তু একটা যুক্তি ভেবে দেখুন, যারা ভোট দিয়েছে তারা বেশিরভাগই হিন্দু এবং বেশিরভাগই বাঙালি। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মুসলমান ভোটের বড় অংশ তৃণমূলকেই দেবে, না হলে অন্যান্য রাজনৈতিক দলকে দেবে। যারা অন্যান্য রাজনৈতিক দলকে ভোট দেবে সেই সংখ্যাটা খুবই নগণ্য। তৃণমূলের দিকেই মুসলিম ভোটটা রয়েছে, কিন্তু বিজেপি কিন্তু হিন্দু ভোটের ওপরে দাঁড়িয়েই নিজেদের এই রকম চমকপ্রদ রেজাল্ট করে দেখিয়েছে। তার মানে বাঙালিরা বিজেপিকে ভোট দেয় না, এই যুক্তিটা ধোপে টেকে না। পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনে বিজেপি কি কিছু করে দেখাতে পারবে নাকি পারবে না সেটা তো সময় বলে দেবে। কিন্তু বিজেপিকে সত্যি বাঙালিরা নিচ্ছে না, বিজেপি এলে আমাদের মাছ খাওয়া বন্ধ করে দেবে, নারী নির্যাতনের খুব খারাপ অবস্থা হবে, এই অভিযোগগুলো কিন্তু খুব বেশি সত্যি বলে আমার মনে হয় না, যার কাটাছেড়া করার চেষ্টা করলাম আমি। স্ট্যাটিস্টিক্সের হিসাবে এই অভিযোগগুলো ঠিক দাঁড়াচ্ছে না। আর অন্যদিকে দেখতে গেলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ হিন্দু বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় হাতিয়ার হলো মুসলমান ভোট ব্যাংক, যেটা কিন্তু এখনও অটুট রয়েছে। এটা আমি বলছি না, এটা ভোটের পার্সেন্টেজ বলছে। অন্যদিকে বিজেপির সবথেকে বড় মাইনাস পয়েন্টগুলো হলো এত চমকপ্রদ রেজাল্ট করার পরেও বিজেপি প্রতিটা অঞ্চলে এখনও সংগঠনকে মজবুত করতে পারেনি। আমি এর আগেও আমার বহু ভিডিওতে একটা কথা বলেছি, পশ্চিমবঙ্গে ভোট হয় না, ভোট করাতে হয়, যেটা গণতন্ত্রের পক্ষে খুব খারাপ হলেও এটাই সত্যি যে পশ্চিমবঙ্গে ভোট করাতে হয়, যেটা শক্তি বা ক্ষমতা এখনও বিজেপি হয়তো অর্জন করে উঠতে পারেনি। সেটা আমরা 4 তারিখের রেজাল্টে বুঝতেই পারবো। কিন্তু আজকের ভিডিওতে আমি শুধু এটাই স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরতে এসেছিলাম, বিজেপি এলেই পশ্চিমবঙ্গের বাঙালিত্ব শেষ হয়ে যাবে, বাঙালি বলে কিছু থাকবে না, এই অভিযোগটা খুব একটা ধোপে টিকছে না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি পশ্চিমবঙ্গে এই ভোট তৃণমূল কংগ্রেস বনাম অ্যান্টি ইনকামবেন্সির ভোট, এবং সেই পালে বিজেপি কোথাও নিজের হাওয়াটা নিতে পারে কিনা সেটাই এখন সময়ের অপেক্ষা। তৃণমূল জিতবে না বিজেপি জিতবে সেটা সময় বলবে, সেটা বলার দায়িত্ব আমাদের নেই, তা বলবেন আপনারা জনতা জনার্দন। এখানে এই ভিডিও শেষ করছি। যদি মনে হয় আমার যুক্তিগুলো গ্রহণযোগ্য তাহলে প্রচুর মানুষের সঙ্গে ভিডিও শেয়ার করবেন, আর এই চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনি হোয়াটসঅ্যাপে পেতে চান, এক্ষুনি আপনি ডেসক্রিপশনে চলে যান, লিঙ্ক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের, জয়েন করে নিন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, এখানে শেষ করছি। জয় হিন্দ।